আসসালামু আলাইকুম স্যার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের যেটা সব চাইতে মানে শেষের চ্যাপ্টার, আমরা আজকে এটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। এটা হচ্ছে কি অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যালু এডেড ট্যাক্স অর ভ্যাট। এই চ্যাপ্টার নিয়ে আপনাদের অনেক কনফিউশন, অনেক মেসেজ, কোন কোন জায়গায় আপনাদের কনফিউশন গুলো আছে আমি একটু ওয়ান বাই ওয়ান যাব। আর সবার আগে তো আপনাদের আরো কিছু কনফিউশন ছিল, লাইক স্যার ভ্যাট নিয়ে আমাদের সবচেয়ে যেটা বিরাট সমস্যা, কখন আমরা 15/115 করি অথবা কখন সরাসরি 15% করি। সবচেয়ে বেশি কোয়েশ্চেন এই তো। যেমন ধরেন আমি যদি আপনাকে জিনিসটা বলি, আগে আপনার টেনশন গুলো দিয়ে শুরু করি যেগুলো আপনারা মেসেজ করছেন। লাইক আপনারা অনেকে বলেন স্যার আমরা মোটামুটি ম্যাথ পারি, কিন্তু আমাদের সমস্যা হয় ধরেন এখানে অনেক সময় 1 লক্ষ টাকা পারচেজ বলছে, আমরা অনেক সময় দেখতেছি 15/115 ধরতেছি। অনেক সময় সেম অ্যামাউন্টকে আমরা ধরতেছি আবার এইরকম 1 লাখ টাকা ইন্টু কত পার্সেন্ট, 15%, রাইট? আপনারা এই জিনিসগুলা আইডেন্টিফাই করতে পারেন না, দ্যাট মিনস আপনারা এগুলোকে ডিটেক্ট করতে পারেন না। এখন যার কারণে আপনি যখন ক্যালকুলেশন করেন পুরো ম্যাথ ঠিকঠাক হয়, এটার কারণে ম্যাথটা ভুল হয়ে যাচ্ছে। আর অনেকে মেসেজ করছেন স্যার আমরা যখন থিওরিটিক্যালি পড়ি জিনিসগুলা তখন আমাদের মধ্যে টোটালি মনে থাকে না। কারণ স্যার এটার পেছনে রিজন হচ্ছে এটাই, এটা তো ম্যাথমেটিক্যাল, এটা আমি আপনাকে স্বাভাবিক আগের মতো করে ফরম্যাট দিয়ে বা আমি আপনাকে টেকনিক দিয়ে শেষ করে দিব। এখন শুধু দুইটা করে টেকনিক আছে, আমি এগুলো যখন আপনাকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনি এটা এমনি বুঝতে পারবেন এই জিনিসগুলো। তবে স্যার আপনার যেটা সমস্যা হবে এটা হবে থিওরিটিক্যাল, যাদের অনেকটা বুঝতে অসুবিধা হয়। আজকের ক্লাসটা আমি আপনাকে বলবো স্যার ইনশাল্লাহ আপনি শুধু একটু শুরু থেকে দেখেন। আপনি ভ্যাট রিলেভেন্ট যত ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশ প্রেক্ষাপট নয়, ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে হিসাব করে না করে আমরা একটা ভালো মানের আইডিয়া পাবো। তবে এখানে এত ডিটেলস আনি না, অন্তত আপনার ম্যাথমেটিক্যাল রিলেভেন্ট যতগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে থাকবে আমি শুধু এতটুকু কভার করছি। হালকা বেসিকের জন্য বাইরের কিছু রেশিও বা ব্যাট রেটটা ডিসকাস করছি, আর নতুন কিছু না। প্রথমে আপনার জানতে হবে ভ্যাট জিনিসটা কি। ভ্যাট বলতে আমরা কি দেখেন, is a consumption tax assessed on the value added in each production stage of a good or services। একটা প্রোডাক্টকে যখন প্রডিউস করা হয়, অথবা এখানে তো শুধুমাত্র আমরা একটা বেসিসে বলছি, যেটা প্রোডাকশনের বিভিন্ন স্টেজের মধ্যে একটা প্রোডাক্ট তৈরি করার সাথে সাথে উৎপাদিত পণ্যের উপর যে একটা এডিশনাল ভ্যালিউ গভর্নমেন্টকে দিতে হয়, এটাকে আমরা কি বলি, বা মূল্যায়ন করা হয়, এটাকে আমরা ভ্যাট বলি। স্যার এটা সবসময় যে উৎপাদিত পণ্যের উপর হবে ব্যাপারটা এরকম নয়। এটা আপনি যদি বাহির থেকে ইম্পোর্ট করেন বা আমদানি করেন, এটার উপর আপনাকে দিতে হয় ভ্যাট, দিতে হয় না? এখন আমদানির ক্ষেত্রে তো অনেক ধরনের ভিন্নতা আছে। একটা আছে নেসেসারি গুডস, আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো থাকে এগুলোর উপর একটা কি দিতে হয়, আপনার ট্যাক্স দিতে হয়। অপরদিকে আর থেকে লাক্সারিয়াস গুডস, যেমন কার, আদার যে সকল গুডস গুলাকে সরকার ডিরেক্টলি একটু ডিসকারেজ করে ইম্পোর্ট করার জন্য, তাদের জন্য ভ্যাটের ক্যালকুলেশনটা কি হয়। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ইনশাল্লাহ আজকের কনসেপ্টটা সাজিয়েছি উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। দেখুন আমি যদি আপনাকে সামনের দিকে যখন আমরা ক্লাসিফিকেশন অফ ভ্যাটের ক্ষেত্রে যাব, এই ক্ষেত্রে আমি যে আপনাকে যে বললাম লাক্সারিয়াস গুডস এর ক্ষেত্রে কেন রেটটা বাড়তি, অথবা নেসেসারি গুডস এর ক্ষেত্রে কত হয়, কিভাবে হিসাব করে, আপনি যদি ইনশাল্লাহ আজকের ক্লাসে একটু ভালোভাবে বুঝতে পারেন, আমি এখান থেকে যতগুলো ম্যাথ করাবো, ম্যাথ ওই যে আগের মতো ফরম্যাট দিয়ে দিব। অ্যাকাউন্ট ওরা কত ধরনের ম্যাথ আসে জানেন? শুধু 3 ধরনের ম্যাথ থাকে। তো আমি 3 ধরনের জন্য আমি তো আগে আপনাকে সবগুলো সামারাইজ করে করে পড়াই আসছি, লাইক ফরম্যাট বেসড। এখনো ইনশাল্লাহ আমি আপনাকে কি করে দিচ্ছি স্যার, ফরম্যাট বেসড করে দিব। ইনশাল্লাহ আপনাকে যেখান থেকে ম্যাথ দেওয়া হোক আপনি পারবেন। প্রথমে একটু আমরা যেহেতু ভ্যাট সম্পর্কে একটু আইডিয়া পেলাম, তার মানে ভ্যাট পেলাম আমরা কি, যে সকল প্রোডাক্টগুলো উৎপাদন করা হয়, উৎপাদিত পণ্যের যে একটা আলাদা ভ্যালু অ্যাড করা হয়, এটাকে আমরা বলতেছি কি ট্যাক্স, যেটা সরকারকে দিতে হয়। একইভাবে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট যখন বাহির থেকে নিয়ে আসেন, এটার উপর সরকারকে বাংলাদেশি গভর্নমেন্ট অ্যাক্ট অনুসারে, ধরেন আমি যদি আপনাকে জিনিসটা এভাবে বলি, আপনার প্রোডাকশন কস্ট যদি 1 লক্ষ টাকা হয়, এটার মধ্যে যদি 15% যদি ভ্যাট দেন তাহলে কত হয়, 15,000 হয়। এখন আপনার মাইন্ডে আবার সেম কোয়েশ্চেন, স্যার আপনি 15/115 কেন করেন নাই? স্যার না করার পেছনে রিজনটা আমি একটু পরে গিয়ে বলতেছি আপনাকে। আগেরটা আমরা যেহেতু বেসিকে যাচ্ছি, ওখানে গিয়ে জিনিসটাকে আগে বেসিকটা কভার করি, দেন ডিটেলসে গিয়ে যখন ম্যাথমেটিক্যালি যাব তার আগে করে আমি আপনাকে হিন্টসটা দিব। সামনে একটা এখানে এক্সাম্পল আছে, ওখানে আমি কেমনে করবেন না করবেন আমি বলে দিচ্ছি। অনেক সময়, আচ্ছা আমি তারপর একটু হালকা বেসিক দেওয়া, অনেক সময় আপনি ভাবতে পারেন স্যার আপনি 15% থেকে আলাদা কেন ধরছেন, দ্যাট মিনস এই গুডস এর উপর কোনো ব্যাট আগে ইনক্লুডেড করা হয়নি। আপনি কেমন বুঝবেন? ধরেন আপনাকে যদি বলা হয় পারচেজ গুডস টাকা কত,
1 লাখ। এখন আপনাকে যদি বলে উইথ 50% ব্যাট, উইথ মানে সাথে, এটার সাথে অলরেডি ইনক্লুডেড থাকবে, তখন তখন আপনি এই ফর্মুলা ইউজ করবেন। এটা যদিও বা এখন বললো আপনার মাথার উপরে যাবে, এই জন্য আমি মূলত এখন এটাকে স্কিপ করতে চেয়েছিলাম। যদি কখনো ইনক্লুডেড না থাকে তখন 50% সরাসরি ধরি আমরা। এখন ইনক্লুডেড থাকে বা থাকবে না আপনি কেমনে বুঝবেন? এটা বোঝার জন্য আমরা একটু পরে যেতে হবে, বুঝছেন? আপাতত আমি এটা একটু করতে রাখি। এখন একটু আমরা একটা কাজ করব, পৃথিবীতে ভ্যাটের রেটটা কিরকম হয়, আমরা বাংলাদেশে কতটুকু হয়, বাইরের দেশে কিরকম হয়, আমরা একটু আগে এটা একটু দেখেন কেমন, যেটা আমরা দেখি। এবার আমি যদি আপনাকে বলি আমরা বাংলাদেশের ক্ষেত্রে মোস্ট অফ দা আমরা কেন 15%টাকে ধরি, ডিবেট আমি পরে হিসাব করব। ডিবেটটা আপনার ম্যাথের কন্ডিশন অনুসারে হয়, দ্যাট মিনস এটা কি ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড। ইনক্লুডেড হলে কি থাকবে, আর যদি ভ্যাটটা ওখানে আগে থেকে মূল টাকার সাথে হিসাবভুক্ত না থাকে তখন আপনি কিভাবে করবেন সেটা আমরা ওখানে গিয়ে দেখিয়ে দিব। যেমন দেখেন ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি এভারেজ ভ্যাট রেট হিসাব করি কত পার্সেন্ট, 15%। এই জন্য আমরা বাংলাদেশের মধ্যে আমরা কোনটা প্র্যাকটিস করি, 15% এটাকে প্র্যাকটিস করি। এবার দেখেন যদি আমরা এশিয়ার বিভিন্ন অঞ্চলগুলোকে ভেদ করে থাকি বা আলাদা করে দেখি, ওখানে অনেক ক্ষেত্রে 12% থেকে কত পার্সেন্ট হয়, ইউরোপের মধ্যে হলে 12 থেকে 20% মধ্যে। ইউরোপের মধ্যে কিন্তু ভ্যাটের পরিমাণ অনেক হাইও হতে পারে। আমি একটা রেট আপনাকে এখানে দেখাচ্ছি। এরপর দেখেন ইউএস এর ক্ষেত্রে যদি আমরা বিভিন্ন স্টেট এবং লোকাল সেলস এর ক্ষেত্রে দেখাই, ইউএস এর ক্ষেত্রে ভ্যাটেরটা এভারেজ কত দিচ্ছে দেখেন তো, 6.6%। শুধু নির্দিষ্ট একটা সেক্টরে, আপনি এটাকে ওভারঅল ধরতে পারবেন না। পারচেজ এন্ড সেলস এর উপর আপনি এইভাবে ধরতে পারবেন, এটা নির্দিষ্ট একটা লোকাল সেলস রেট, স্থানীয় ওদের ইন্টারনাল, এটা এক্সপোর্ট ইম্পোর্টও বলে নাই। লোকাল মানে ওদের ভিতরে ইন্টারনাল শহরের মধ্যে ওদের যে একটা সেলস হয়, এই রেটটা গভর্নমেন্ট কর্তৃক সেট করা থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এটা কি করা থাকে, সেট করা থাকে। ওখানে ডিজিটাল কি করা থাকে, সেট করা থাকে। এখন এটা জাস্ট আইডিয়ার জন্য বলা, এটা মানে আমি আপনাকে যে লেটেস্ট আপডেট পেয়েছি এটা 2024 সালে অনুসারে, এটা আগে আরেকটু হাই ছিল, এখন একটু কমানো হয়েছে। এখন দেখেন স্ট্যান্ডার্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্স রেটস ইন 35 মেজর ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যাজ ইফ দ্য জানুয়ারি 2025 8% to 27%। আমি এটা জাস্ট 25 সালের একটা ওদের ভ্যাটের ডেটা কালেক্ট করলাম, যেখানে আমি শুধু একটু কম্পারিজন করতে চেয়েছিলাম। মানে বাংলাদেশের বা ইউরোপের বা আদার্স কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে যে একটা আমরা ডিফারেন্সিয়েশন দেখতে পাই বা যে একটা পার্থক্য দেখতে পাই, পার্থক্যটা সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপের সাথে। আদারওয়াইজ বাকিগুলো মোটামুটি স্টেবল, হালকা 19-20 হতে পারে, রাইট? ইউরোপের মধ্যে দেখেন আমি 35টি, ইউরোপের মধ্যে টোটাল 100 যতগুলো স্টেট আছে, ওখানে যতগুলো কান্ট্রি আছে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে, ওখানে 35টার মধ্যে অন এভারেজে মিনিমাম 8%, টপ কত পার্সেন্ট দেখেন তো, 27%। অর্থাৎ আমরা তার মানে শিখে নিলাম এভাবে একটা দেশের পলিসি অনুসারে এই ভ্যাটটা বিভিন্ন রকম হতে পারে, তাই না? কিন্তু আমরা সবাই যেহেতু ওয়ার্ল্ড ওয়াইডটাকে প্র্যাকটিস করি, এই ক্ষেত্রে আমরা মূলত কোনটাকে ইউজ করতেছি স্যার, 15%টাকে আমরা ইউজ করতেছি। এবার তাহলে আমি এতক্ষণ যেটা বললাম এটার উপরে ভিত্তি করে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা এক্সাম্পল দিই আমি আপনাকে। এটা যখন দিব তখন আপনার কিছু কনফিউশন অ্যারাইজ হবে, যেটা ম্যাথও আসবে। এটা নিয়ে আমরা যদি বুঝতে পারি ইনশাল্লাহ ম্যাথে কি আপনি বুঝতে পারবেন। দেখেন আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি একটা সিনারিও ক্রিয়েট করছি। ইন বাংলাদেশ ইট ইজ ম্যান্ডেটরি ফর বিজনেস টু পে 15%। আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সেন্ট দেখছি, তাই না স্যার? কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা এসে বলি এটা রেটটা কত হয় দেখেন তো স্যার আপনি, রেটটা হচ্ছে আপনার 15%। কত পার্সেন্ট? 15%। But if their annual sales around over BDT 1,20,00,000, বাংলাদেশের মধ্যে কেউ যদি কখনো 1,20,00,000 টাকার উপরে যদি সেল, এটা অনেক জায়গায় এরকম বলা হচ্ছে, এটা আগের বা পুরাতন নেম অনুসারে 8 মিলিয়ন টু সামথিং থাকে, অথবা এরকম থাকে 8 মিলিয়ন টু 12 মিলিয়ন, সেটা ডিফারেন্ট থাকতে পারে। আমি আবার বলছি এটা অধ্যাদেশ অনুসারে হালকা 19-20 হতে পারে, এটা আপনার দরকার নেই। আমার তো মূলত আপনাকে শেখাতে হচ্ছে ম্যাথের প্রসিডিউরটা অ্যাক্ট অনুসারে চেঞ্জেস, তবে কারেন্ট অনুসারে আমি যদি বলি এটা কত, তবে রিসেন্ট অ্যামেন্ডমেন্ট আমার জানা নেই, রিসেন্ট অ্যামেন্ডমেন্ট আমি দেখিনি। এই জন্য আমি জাস্ট যেটা কারেন্ট এক্সিস্টেন্স ফিগার আছে আমি ওটা ধরে ম্যাথটাকে বুঝিয়ে দিচ্ছি, কারণ আমার আপনার তো ব্যাটের ক্যালকুলেশন করতেছি, শুধুমাত্র সিনারি সব দেওয়া থাকবে, আপনার প্রসেসটা জানা দরকার। আমি আপনাকে প্রসেসটা ইনশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে। Anyway, this 15% VAT is included on produced, দেখেন এই 15%টা, অর্থাৎ আমি যেই সিনারিওটা দিছি এখানে একটা কি পয়েন্ট আছে, ইনক্লুডেড produced, rendered and imported goods mainly,
এটা মূলত যেই সকল প্রোডাক্টগুলো প্রডিউস করা হয় বা সার্ভিসের জন্য দেওয়া হয় এবং ইম্পোর্ট করা হয় তার মধ্যে ইনক্লুডেড আছে। আমার কোয়েশ্চেনটা আমি এমনভাবে সাজিয়েছি যেখানে ভ্যাটটা ইনক্লুড আছে, তার মানে ইনক্লুড এবং এক্সক্লুড আপনি যদি হিসাব করতে পারেন তখন কখন ফরমেশনটা কিরকম হবে আপনি বুঝতে পারবেন। আসেন এবার ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলা যায় এক গুডস পারচেজ প্রাইস ইজ 1000 টাকা। 1000 টাকায় আপনি পারচেজ করছেন, সেলস করছেন কত? 1500 টাকা। তাহলে আপনি দেখেন 1000 টাকা প্রোডাক্ট আপনি পারচেজ করার পর আপনি যে 1500 টাকায় সেলস করলেন, নিশ্চয়ই আপনি পার্সের সাথে সবগুলা ব্যাট, আদার এক্সপেন্সেস, সাবসিডিয়ারি কস্ট সবগুলো অ্যাড করে ফেলছেন। এটার মধ্যে কি তার মানে কি ব্যাট ইনক্লুডেড আছে। এখন দেখেন স্যার, ব্যাট যখন ইনক্লুডেড থাকে, ব্যাট সবসময় আপনার কিসের উপর হবে স্যার? পারচেজ প্রাইসের উপর। সেলসের উপরটা যদি হয় তখন আমরা এটা বের করি কখন জানেন? যদি আপনাকে বলা হয় পেয়েবল, মানে যদি কখনো বলা হয় ব্যাট পেয়েবল, ব্যাট আপনার পেইড করতে হয়। এখন যদি বলেন স্যার ব্যাট আমি কেমনে পেইড করবো? স্যার দেখেন ব্যাটের দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে ইনপুট ব্যাট বলে, একটাকে আউটপুট বলে। একটা পারচেজে দিতে হয়, একটা সেলসে দিতে হয়। আমি ধরেন বায়ার, আমি বাহির থেকে ইনপুট করতেছি, আমি যখন পারচেজ করি তখন আমি যে ভ্যাটটা দেবো এটাকে বলা হয় ইনপুট ভ্যাট। কি বলছি বলে? ইনপুট ভ্যাট। কারণ ইনপুট মানে প্রোডাক্টটা আমি নিয়ে আসতেছি, প্রথম ভ্যাটটা আমি ক্যারি করতেছি। তা আমি যদি প্রোডাক্ট কিনে আসি 1000 টাকায়, 1000 টাকার মধ্যে আমি ধরেন আরো 200 টাকা আমি ভ্যাট ক্যারি করলাম, তাহলে প্রথম পর্যায়ে ভ্যাটটা কে ক্যারি করে স্যার? একজন পারচেজর বা যিনি প্রোডাক্টটা পারচেজ করে বা যিনি প্রডিউস করে উনি ক্যারি করে। আমি যদি পারচেজ করি, আমি যদি প্রডিউস করি তাহলে ব্যাটটা আমি ক্যারি করব। পরবর্তী না হয় আমি সেল করার সময় অন্য কারো থেকে আমি এটা উঠে নিব। আমি তার নিজের পকেট থেকে দিয়ে ভ্যাট দিয়ে তো বিক্রি করার মতো লস হবে, তাই না? এটা হচ্ছে ইনপুট ভ্যাট। এখন ধরে নিলাম আমি কথার কথা বললাম, আমি 1000 টাকার একটা প্রোডাক্ট কিনলাম, এটার জন্য আমি 100 টাকা ভ্যাট দিলাম, আর 50 টাকা এডিশনাল টাকায় অ্যাড করার পর আমার প্রোডাকশন কস্ট হয়ে গেছে কত দেখেন? 1150 টাকা। এখন আপনি এটাকে সেলস করছেন কত টাকায়? 1500 টাকা। স্বাভাবিক, এখানে আপনি ফেলে দিলে আপনার 350 টাকা প্রফিট হয়েছে। এখন দেখুন 1150 টাকা আপনি যখন পারচেজ প্রাইস হিসাব করতেছেন, এখানে কিন্তু 100 টাকা আপনার ইনপুট ভ্যাটও আছে। আমার কথা বুঝাতে পেরেছি আমি? অর্থাৎ আপনি বাহির থেকে একটা মেশিন নিয়ে আসছেন, আপনি যখন মেশিনটা নিয়ে আসেন, নিয়ে এসে ট্যাক্স ভ্যাট থেকে শুরু করে ব্যবসা আনা পর্যন্ত যতগুলা কস্টিং আসবে সব আপনি অ্যাড করবেন। অ্যাড করার পরে দেন প্রফিট অ্যাড করে বাজারে সেল করবে। এখন দেখুন আপনি যখন এটাকে যখন সেলস করবেন তখন সেলসের ক্ষেত্রে ভ্যাটটা যখন আপনি উঠাই নেবেন এটাকে বলা হয় আউটপুট ভ্যাট। কি বলছি বলুন তো স্যার একটু পার্থক্যটা? যিনি পারচেজ করে, এই দুটা কনসেপ্ট যদি আপনি মাথায় রাখতে পারেন আপনার জন্য মোটামুটি জিনিসটা ইজি। আপনাকে যেখান থেকে ম্যাথ দেওয়া হোক আপনি ইনশাল্লাহ এমনি পারবেন। যেমন ধরে নিলাম আমার ইনপুট ভ্যাট, আমি পারচেজ করার সময় আমি ট্যাক্স দিয়েছি কত স্যার? আমি ট্যাক্স দিয়ে ধরেন 100 টাকা। এখন আমি সেলস যখন করছি ধরেন 300 টাকা। এটা গভর্নমেন্ট রেট অনুসারে করছে, আমি নিচ থেকে করিনি। আমার টোটাল সেলসের উপর একটা গভর্নমেন্টকে কি দিতে হবে? একটা কি দিতে হয় আপনার? দুইভাবে হতে পারে, একটা টোটাল সেলসের উপর, একটা নেট প্রফিটের উপর। নেট প্রফিটেরটা মূলত মালিকে দিয়ে দেয়। এখন সেলসের উপর যখন দিচ্ছেন 300 টাকা, তাহলে আপনি 300 থেকে 100 মাইনাস করেন 200 টাকা। এখন আপনি ভাবতে পারেন স্যার আমি তো জনগণ থেকে প্রথমত আমি ব্যাট ক্যারি করছি 100 টাকা, রাইট? কিন্তু আমি তো পাবলিক থেকে নিয়ে নিছি কত? 300 টাকা। আপনি এই টাকা যদি মনে করেন 100-র বাইরে বাকি 200 টাকা আপনার, একদম নয়। এই 200 টাকা আপনার নয়, এগুলো আপনি গভর্নমেন্টকে দিবেন। এটাকে বলা হয় ভ্যাট পেয়েবল। ভ্যাট পেয়েবল তার মানে সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে আপনার থেকে টাকাটা গভর্নমেন্টকে নির্দিষ্ট সময় শেষে আপনাকে একসাথে পেড করতে হবে। এখন আপনি ভাবতে পারেন সেটা আমরা দেখি না কেন? আপনি সব জায়গায় দেখেন, আপনি খেয়াল করেন না। আমি আপনাকে দেখেন, আমি যেহেতু চিটাগং শহরে আছি, আপনি এখানে ভালো মানের যতগুলো রেস্টুরেন্ট আছে আপনি গিয়ে দেখেন ওরা একটা আপনাকে ভ্যাট চালান দিবে, নীলখাম। এটা মানে হচ্ছে আপনার সেলসের উপর একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যাট ওরা আপনার থেকে নিয়ে ফেলে। তাহলে ওরা যদি আপনাকে ভ্যাট কাম যদি না দিয়ে যদি বিলের মধ্যে শুধু দেয় ভ্যাট এত পার্সেন্ট, আপনি এটা ওকে ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারেন আপনার চালান কই, ও ফেক হতে পারে, সফটওয়্যার উল্টোপাল্টা করতে পারে। আপনি ওনার থেকে গিয়ে নীলখামটা নিয়ে নেন, ফিল আপ করে দেন, জমা দিয়ে দেন, তখন সেই টাকাটা আর খরচ করতে পারবেন। এটা মূলত সরকার কর্তৃক প্রতিটা প্রতিষ্ঠানকে এইভাবে ব্যাট চালানটা দিয়ে দেয়, ওর ওখান থেকে নিয়ে এই যে 200 টাকা সে আপনার থেকে নিয়ে নিল এডিশনাল, এই টাকাটা তার কাকে দিতে হবে? গভর্নমেন্টকে জমা দিতে হবে। এই জন্য এটাকে বলা হয় ব্যাট পেয়েবল। এটা এক প্রকার লাইবিলিটি। আপনি যতক্ষণ পর্যন্ত পেড করবেন না 1 ইয়ারের মধ্যে, কারণ কেন দেখেন আমরা তো ইয়ারলি হিসাব করি, জুন তো জুন, আমরা এক বছরের হিসাব করি তাই না সরকারি হিসাবে। বেশ অনেক প্রতিষ্ঠান জানুয়ারি থেকে ডিসেম্বর হয়, কিন্তু গভর্নমেন্ট হিসাবে কখন? জুন থেকে জুনের মধ্যে।
এই 1 বছরের মধ্যে আপনি যত টাকা হিসাব করবেন পুরো টাকা আপনি পেড করে দিতে হবে। একজন সেলার যিনি সেলস করে, সেলার তো মূলত প্রথমে ভ্যাটটা ক্যারি করে, এরপর আলটিমেটলি জনগণ থেকে সে উঠায় নেয়। উঠায় নেওয়ার পর সে টাকাটাকে কি করতে হয়, তার গভর্নমেন্টকে জমা দিতে হয়। যতক্ষণ না সে জমা দিবেন ততক্ষণ তার কাছে লায়াবল থাকে। জিনিসটা আবার বোঝা গেছে, বেসিক কনসেপ্ট ইনপুট ভ্যাট আউটপুট ভ্যাটটা কনসেপ্ট। ইনপুট আমি দিচ্ছি, প্রথমবার আমি কিনতেছি, আমি দিচ্ছি, এটা এটা আমার জন্য কস্টিং হিসেবে থাকছে। আবার আমি যখন সেলস করি তখন সেটা আমি জনগণ থেকে নিয়ে নিই, আমার ট্যাক্সের বাইরে যে অংশটা থাকে গভর্নমেন্ট ট্যাক্স, এটা ভ্যাট পে করব। এটা সবসময় আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাটটা মাইনাস করতে হবে। সামনে আমরা ভ্যাট পেয়েবলের ফর্মুলা দেখিয়ে দিব, একটু বেসিক আইডিয়ার জন্য ব্যবহার করা। এখন আপনি আসেন, এখন তাহলে এখানে আমি যখন এই বিলটা হিসাব করছি তখন আমি করছি সবসময় পারচেজ প্রাইসের উপর। আমি যখন পারচেজ করি তাহলে ইনপুট ভ্যাটটা প্রথমে আমি দিব, রাইট? এখন আমাকে বলছি ইনক্লুডেড, অর্থাৎ আমি যেই 1000 টাকা দিয়ে প্রোডাক্টটা পারচেজ করছি এর মধ্যে টাকাটা ইনক্লুড আছে। যখন ইনক্লুড থাকে তখন আপনি 15 বাই কত থাকবেন, 115 দিয়ে ডিভাইড করবেন। কি বলছি আমি, আমরা কখন 15 বাই 115 দিয়ে ডিভাইড করি, যখন বলবে ইনক্লুডেড। এখন ধরেন এখানে ইনক্লুডেড নেই, তখন আপনি কি করবেন, তখন এরকম বলা থাকবে। আমি যদি বলি পারচেজ গুডস টাকা 1000 প্লাস 15% ভ্যাট, দেখছেন এবার কি আছে দেখেন তো, প্লাস প্লাস অথবা অ্যাড থাকতে পারে। দ্যাট মিনস এই 1000 টাকা যেটা কৃত মূল্য আছে, কৃত মূল্যের সাথে এখন ভ্যাটটা আর ইনক্লুডেড নাই। আপনি কেমন বুঝছেন, আমি লাস্টে যদি বা ম্যাথের মধ্যে টেকনিকগুলো দিয়ে দিব, একটু বেসিকটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি 1000 টাকা যে কৃত মূল্যটা আপনি কিনছেন, এখানে কি এখানে তো ইনক্লুডেড ছিল, এর জন্য আপনি ইনক্লুডেড ছিল বিদায় 15 বাই 115 দিয়ে আপনি ডিভাইড করছেন। কিন্তু 1000 টাকার মধ্যে আপনি ভ্যাটটা অ্যাড করেনই নেই, প্লাস মানে এই 1000 টাকার সাথে আপনি কত টাকা অ্যাড করেন, 50% ভ্যাট। তখন আপনি যখন ক্যালকুলেশন করবেন ফিগারটা হবে এরকম স্যার। তখন আপনি 1000 টাকার উপর সরাসরি 15% ক্যালকুলেশন করবেন। পার্থক্য হচ্ছে মূলত এই জায়গায়। এটা আমি ম্যাথের মধ্যে তারপর আপনাকে কিছু কি পয়েন্ট দিয়ে দিব এই। তখন এখানে আর ডিভাইড বাই এটার মতো 115 আসবে না। কারণ কেন, যখন ইনক্লুডেড থাকে তখন আমরা 15 বাই 115 করি, যখন সেটা ইনক্লুডেড থাকে না, ইনপুট আমার নিচ থেকে করতে হয়, তখন আমি 15 বাই কত দিব, ডিরেক্টলি 15% দিব। কনসেপ্টটা ক্লিয়ার এবার? এই হচ্ছে মূলত ভ্যাট নিয়ে কাহিনী। আমরা আপনি অনেকে মেসেজ করছেন না স্যার, আমরা তো একটা জায়গায় কনফিউশন থাকে, কখন 15 বাই 115 দুইটা তিনটা জার্নাল দিচ্ছে প্রিভিয়াস বোর্ডের ম্যাথের মধ্যে। আপনারা যে 17 সালে একটা কোয়েশ্চেন সামথিং বলছেন আমারে, যাই হোক যে বোর্ড আমি এই বোর্ড থেকে সলভ করে দিব, আপনাকে ওই ম্যাথটাই সলভ করাবো। আপনারা যেটা আমাকে রিকোয়েস্ট করছেন ওই ম্যাথটাই আমি আপনাকে হিসেবে সলভ করে দিব। কারণ ওই ম্যাথের মধ্যে একটা মজার ব্যাপার আছে। ওই ম্যাথের মধ্যে যেটা হলো যেটা এখানে দুইটাই আছে, একটার মধ্যে ইনক্লুডেড আছে, একটার মধ্যে নিচ থেকে ইনক্লুড করতে হয়, মানে দুইটা ফর্মুলা আসে। কিন্তু আপনাদের মধ্যে সমস্যা হয়ে যায় এইরকম রেডিমেড দেওয়া নেই, আমি কেমনে বুঝবো এটাকে 15% হবে নাকি 15 বা 115 হবে। এই তো এই টেকনিকগুলো, ওখানে শুধু দুইটা টেকনিক আছে। আমি প্রথম ম্যাথ যেটা করাবো ওখানে টেকনিকটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওই ওয়ার্ডগুলা আপনার তো বেসিক কনসেপ্ট, এটা যে কেউ বুঝবেন। ম্যাথের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলা দেখলে আপনি বুঝবেন, যেমন এখানে আপনি প্লাস বা অ্যাড দেখে এটা বুঝছেন, এটার জন্য একটা কোড আছে। লাইক অনেক সময় এখানে অফ হুইচ থাকে অথবা ইনক্লুডিং থাকে, অথবা এটার মতো ইনক্লুডেড থাকে। এই কি পয়েন্টগুলো কোনো জায়গায় লিখে রাখেন। এখানে প্লাস অথবা অ্যাড থাকলে সরাসরি 15% হবে। আমি লাস্টে যদি বা দেখাই দেবো, তারপর একটু এখানে রিমাইন্ডার দিচ্ছি আমি। আর যদি কখনো অফ হুইচ ইনক্লুডিং বা ইনক্লুডেড থাকে তখন যেটা মানে অন্তর্ভুক্ত, তখন ফর্মুলা হবে এটা 15 বাই 115, কারণ এটা ইনক্লুডিং বা ইনক্লুডেড আছে। অপরদিকে যদি কখনো প্লাস বা গিয়ে থাকে তখন সরাসরি এটাই হবে। প্লাস থাকলে সরাসরি, অথবা অ্যাড বলা থাকলে 15% সরাসরি হবে, তখন ডিভাইড বাই 115 জিনিসটা আসবে। এটা হচ্ছে মূলত আমাদের ভ্যাট নিয়ে একটা বেসিক কনসেপ্ট, যেটা আপনারা সব চাইতে বেশি কোয়েশ্চেন করছেন আমাকে স্যার। স্যার এটাই আমাদের কনফিউশন স্যার। এটা অনেকের এখনো কি থাকতে পারে, হালকা অসুবিধা থাকতে পারে। আমি ইনশাল্লাহ যখন ম্যাথ করাবো তখন আপনি জিনিসটা খুব সুন্দরভাবে বুঝবেন আশা করি। এখন আমি যদি আপনাদেরকে টাইপস এর কথা বলি, ভ্যালুয়ের টাইপসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এটা নিয়ে একটু আমাদের আইডিয়া থাকা দরকার, রাইট? একটু আমরা খেয়াল করি, আমরা যদি কখনো টাইপস অফ ভ্যালু এডেড কে হিসাব করি, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে স্যার? 3 ভাগে। 3 ভাগগুলো কি কি? একটা হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, যেটা নিয়ে আমি এই যে ভ্যাট অ্যাড করা, কখন 15% হবে, কখন
15 বা 100 15 হবে। আপনারা যতগুলো কোয়েশ্চেন করছেন আমাকে যে এতক্ষণ অ্যান্সার দিলাম, এটা মূলত এখানে চলে আসবে ভ্যালু এডেড ট্যাক্সের মধ্যে, রাইট? এটা অলরেডি আমি ডিটেলস ডিসকাস করে ফেলছি। ভ্যালু এডেড যখন আপনাকে অ্যাড বলে, আর দ্বিতীয় কি টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্ট ডিউটি অথবা সাপ্লিমেন্টারি ডিউটি, এই জিনিসটা কি আমরা ডিটেলস ওয়ান বাই ওয়ান প্র্যাকটিক্যালি। প্রথমে আসেন ভ্যালু এডেড ট্যাক্স। ভ্যালু ট্যাক্স মানে স্যার ওই যে বাংলাদেশের নিয়ম অনুসারে আপনি কত পার্সেন্ট দিবেন, 15/115 হতে পারে, অথবা সরাসরি 15% হতে পারে। জিনিসটা কেমন হতে পারে, যেমন দেখেন আমি যখন ভ্যালু এডেড ট্যাক্সের কথা বলছি, এক কথায় এটা আমরা যখন হিসাব করি সবসময় 15%, সবসময় কত পার্সেন্ট হয়েছে, 15%। এখন এই 15%টা দুই ভাগে হতে পারে। যখন ভ্যাট ইনক্লুডেড থাকে, যেটা আমি আবার আগের মতো বলছি, যখন ভ্যাট ইনক্লুডেড থাকে তখন আপনি যেটা, আমি যদি জিনিসটা এভাবে বলি, যদি কখনো ইনক্লুডেড থাকে অথবা যদি কখনো ইনক্লুডিং থাকে, কথাটি বলা থাকে পারে, যাদের অসুবিধা হয় আপনারা জাস্ট এই জিনিসটাও খেয়াল করতে পারেন। আমি টেকনিকটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন কি পয়েন্ট হিসাবে কি কাজ, দেখেন টেকনিক, এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন যাদের মধ্যে কিসের সমস্যা আছে, লাইক আমি কখন 15% ধরবো আর কখন 15/115 ধরবো, স্যার এক কথা সে হোয়াইট গুলো নোট ডাউন করে রাখেন। আমি এখানে পার্সেস দিছি তো স্যার, এটা যে পার্সেস হবে সবসময় এরকম না, এটা সেলসও হতে পারে ভাই। এটা পার্সেস বা সেলস যে হোক না কেন, এটার সাথে যদি কখনো উইথ ইনক্লুডিং ইনক্লুডেড থাকে, দ্যাট মিনস ওই টাকাগুলোর সাথে কি ইনক্লুড আছে, মূল টাকাটা আমার ইনক্লুড আছে, মানে ভ্যাটটা ইনক্লুড আছে, তখন আপনি কি করবেন, মূল টাকার সাথে 15/115 দিবেন। অপরদিকে যদি কখনো ফর হুইচ থাকে অথবা যদি কখনো প্লাস বা অ্যাড থাকে, কি কি বলছি স্যার আমি আপনাকে, ফর হুইচ অথবা প্লাস বা যদি কখনো অ্যাড করতে বলা হয়, তখন আপনি সরাসরি 15%। আমার কনসেপ্টটাকে আমি বুঝাতে পারছি আপনাকে, যেটার মধ্যে যেটার মধ্যে থেকে আপনার পেড করতে হবে, দ্যাট মিনস এটার মধ্যে ইনক্লুডেড নেই। আপনি যদি এটা নর্মালি অর্থ বুঝলেও করতে পারেন, তবে আমি আপনাকে বলবো না, সবাই অনেকে তো অর্থ বুঝতে পারেন না বিধে আমাকে এভাবে কোয়েশ্চেনটা করছেন। পারচেজ গুডস অন অ্যাকাউন্ট উইথ, যেটার মধ্যে আছে দেখছেন ইনক্লুডিং এর মধ্যে আছে, ইনক্লুডেড এর মধ্যে অন্তর্ভুক্ত আছে 15% ব্যাট ফর টাকা 1,20,000, তার মানে 1,20,000 মধ্যে ব্যাট ইনক্লুড আছে কত, 15,652 টাকা। আপনি যখন 1,20,000 টাকা দিয়ে পারচেজ করছেন, এর মধ্যে আপনি ওই টাকাটা অলরেডি ইনক্লুড করে নিয়েছেন, তখন 15/115 হচ্ছে। অপরদিকে খেয়াল করেন, পারচেজ গুডস অন অ্যাকাউন্ট টাকা 1,20,000, 1,20,000 টাকার আপনি প্রোডাক্ট পারচেজ করছেন, ফর হুইচ যেটার জন্য আপনার ভ্যাট পেড করতে হচ্ছে কত, 15%। এটার মধ্যে আছে কথাটি বলা নেই, বলছে ফর হুইচ যেটার জন্য বা এটার জন্য পেড করতে আলাদাভাবে 15%। তার মানে 1,20,000 উপর সরাসরি কত পার্সেন্ট, 15%। অথবা পারচেজ অথবা সেলস গুডস অন অ্যাকাউন্ট টাকা 1,20,000 প্লাস অর অ্যাড ব্যাট 15%। এই টাকার সাথে আপনাকে বলছে 15% আপনি কি অ্যাড করেন, ব্যাট অ্যাড করেন। দ্যাট মিনস এই টাকাগুলোর সাথে আমার আগে কখনো ভ্যাট কি করা হয়, ইনক্লুড নেই। আপনি যদি এই দুইটা জিনিস মনে রাখতে পারেন, আপনার জন্য না, আর কিচ্ছু লাগবে, তিনটা মাথায় রাখবেন। স্যার এখন তাহলে আমরা যে টেকনিক গুলো দিলাম, এই টেকনিক গুলো শুধু আমরা কি নোটগুলো যদি মাথায় রাখি, এটার উপর আপনি হিসাব করতে পারবেন। এখন এখানে বলছে দেখেন, এখন আপনি তো 15/115 অথবা 15% আপনি কখন এটাকে অ্যাপ্লাই করবেন। বাংলাদেশের যদি আমি নিয়মের হিসাব করি, যদি আমি অ্যাক্ট 1991 এর কথা বলি, সেই অনুসারে এটা রেডি করা, ওর অ্যামেন্ডমেন্ট হলে একটু চেঞ্জ হতে পারে। যদি কারো ইয়ারলি কোনো ইম্পোর্টার অথবা প্রডিউসার অথবা সার্ভিস প্রোভাইডার অথবা যে কোনো একটা অর্গানাইজেশন যদি ইয়ারলি সেলস অথবা সার্ভিস যদি কখনো 1,20,00,000 টাকা অথবা তার থেকে যদি বেশি হয়ে যায়, এক্ষেত্রে তার কি দিতে হবে, ব্যাট দিতে হবে। ব্যাট কত, 15%। এখন ব্যাপারটা হচ্ছে যদি আপনার ইনক্লুডেড থাকে তখন 15/115 দিয়ে ডিভাইড করবেন, যেটা একটু আগে কি নোট দিলাম। আর যদি না থাকে সরাসরি 15% হবে। টার্নওভার ট্যাক্স, টার্নওভার ট্যাক্স জিনিসটা কি একটু খেয়াল করে। এখন যে সকল প্রতিষ্ঠানগুলোর আবার ইনকাম 1 কত স্যার, আমি যদি স্পেসিফিক করে বলি, ইনকাম বিলো দেখেন 1,20,00,000 টাকার নিচে আর লাইবল টু পে টার্নওভার ট্যাক্স ফর 4% অন দেয়ার টার্নওভার and are required to obtain registration in the form of an enlistment certificate. That means প্রতিটা প্রতিষ্ঠানকে দিতে হয়, তাই না? এখন কারা দিবে স্যার, যাদের ইনকাম 1,20,00,000 টাকার উপরে তারা দিবে 15% অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট অ্যাক্ট, অথবা যেটাকে ভ্যাট অ্যাক্ট বা ট্যাক্স অ্যাক্ট বলি। আর যাদের টার্নওভারটা
1,20,00,000 নিচে হবে তাদের দিতে হবে কত পার্সেন্ট? 4%। এটা এতটুকু, এটা বেসিক একটা ইনফরমেশন আমরা মনে রাখতে হয়ে যাচ্ছে। এখন যেটা আমরা অনেকে দেখি সরকার অটোমোবাইল লাইক কার অথবা সিগারেট, অ্যালকোহল, ড্রিঙ্কস, মানে যেই সকল প্রোডাক্টগুলোকে কিনতে ডিসকারেজ করে। কারণ কেন? আপনি যখন এগুলো বাহির থেকে করতেছেন স্যার, আপনি ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে আপনি একটা ডিফিসিয়েন্সি ক্রিয়েট করতেছেন। আপনি একটা বাহির থেকে কার নিয়ে আসতেছেন শুধু বিলাসজাত দ্রব্য, এটা কোনো আপনি না হলে যে চলবে না ব্যাপারটা এরকম নয়, এটা আপনার চলবে। আদার যে গাড়ি বা বাংলাদেশের যে লোকাল যেগুলা প্রোডাকশন আছে এগুলো থেকেও যদি হয়ে যায় আপনি চলতে পারেন, কিন্তু না, আপনার মধ্যে একটা বিলাসিতা করতে হবে। তো গভর্নমেন্ট এই টাইপের বিলাসিতা গুলাকে ডিসকারেজ করার জন্য কি করে? তখন একটা সে ট্যাক্স বা ডিউটি আরোপ করে, যেটাকে বলা হয় সাপ্লিমেন্টারি ডিউটি। এটা কিরকম? আপনি যখন একটা দ্রব্য কিনবেন এটার পাশাপাশি পরিপূরক অনেকগুলো ভ্যাট আপনাকে দিতে হবে। এই জিনিসটা মুখে বলা অনেক কঠিন বা বোঝানো, সত্যি কথা বলতে অনেক কঠিন। এটা সবচেয়ে বেস্ট হয়, আমি আপনাকে একটা ডিরেক্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি বাংলাদেশ প্রেক্ষাপটে যে একটা অটোমোবাইল বিজনেস বা কার ম্যানুফ্যাকচারিং বা কার ইম্পোর্টার যারা আছে তারা কেমনে হিসাবটা করে এটা একটু দেখেন আমি আপনাদের। এখন আমি যদি এখানে সাপ্লিমেন্টারি ডিউটির কথা বলি, ইজ অ্যান ইনডিরেক্ট ট্যাক্স ইম্পোজড। এটা প্রত্যক্ষ নয় বাট পরোক্ষভাবে ইম্পোর্ট অর সাপ্লাই অফ দ্য সার্টেন লাক্সারি গুডস, বিলাস জাতীয় দ্রব্যগুলোর মধ্যে নন এসেনশিয়াল আইটেমস যেগুলো তেমন প্রয়োজনীয় নয়, মানে জিনিসটা এমনই থাকলে বিলাসিত দ্রব্য করা যায়, আর যদি না থাকে আমার কিছু যায় আসে না এরকম। অর গুডস কনসিডার্ড হার্মফুল টু পাবলিক হেলথ অর দ্য এনভায়রনমেন্ট, যে সকল গুডস গুলা জনগণের জন্য, আমার দেশের জন্য ক্ষতি, লাইক সিগারেট, টোবাকো যেটাকে বলি, অথবা আমরা যেটাকে অ্যালকোহল বলি বা ড্রিঙ্ক বলি, এই সকল জিনিসগুলা মূলত সবগুলা কি ক্ষতিকর, তাই না? ইট ইজ চার্জড ইন এডিশন টু কাস্টম ডিউটি ভ্যাট আন্ডার দ্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। 2012 সালে এটা যেটা অ্যামেন্ডমেন্ট হলো, অ্যামেন্ডমেন্ট আইন অনুসারে আমরা কেমনে একটা লাক্সারি কারে ভ্যালুয়েশন করি। চলেন না একটা প্র্যাকটিক্যাল শিখে নিই আমরা। এটা জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন না, তখন আপনি ভ্যাটের মতো জিনিস এগুলো যে কাউকে বুঝাতে পারেন। আপনারা অনেকে সরাসরি ডিরেক্টলি ম্যাথে চলে যান। এখন আপনি জানেনই না যে কিরকম সাপ্লিমেন্টারি ডিউটি কি, তাই জন্য অনেক সময় যখন ম্যাথ করেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, উল্টোপাল্টা করে ফেলেন। ডিউটিতে সাপ্লিমেন্টারি ডিউটি যেখানে ধরা দরকার সেখানে না ধরে আগে পরে করে ফেলছেন। এখানে একটা স্টেজ আছে, আপনি কোন স্টেজে গিয়ে সাপ্লিমেন্টারি ডিউটি ধরবেন? এটাকে সেলসের উপর ধরবেন কি পারচেসের উপর ধরবেন, নাকি আপনার যেটা সিএফ ভ্যালু আছে এটার উপর ধরবেন? এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে, তখন আপনি ম্যাথ করতে পারবেন। ধরে নিলাম ইম্পোর্ট অফ এ লাক্সারি কার, আমরা একটা লাক্সারি কার কিনতেছি। লেটস সে এ কোম্পানি ইন বাংলাদেশ ইজ ইম্পোর্টিং এ লাক্সারি কার, মডেল কত? 3000 সিসির একটা 3000 সিসির একটা কার নিয়ে আসতেছে কোথেকে? জাপান থেকে। এখন ওদের ভ্যালুয়েশনটা কেমন হবে? আমি প্রথমে একটা প্রোডাক্ট ডিটেলস নিয়েছিলাম। প্রোডাক্ট ডিটেলসে স্যার আমি এটা মডেলটার সাথে টাকার একটু 19-20 হতে পারে, আমি একটা অ্যাভারেজ করে যেটা আমার ডেটাতে আসে আমি ওটা নিয়েছি। এটা অ্যাকুরেট না বাট আমি প্রসেসটা এখানে দেখানোর মেন উদ্দেশ্য। সিআই ভ্যালু, যেটাকে সিআই ভ্যালুর মধ্যে কি আছে দেখেন, কস্ট আছে, ইন্স্যুরেন্স আছে, ফ্রেট আছে। অর্থাৎ আপনি বাইরের দেশ থেকে যখন একটা দামি প্রোডাক্ট আমরা স্বাভাবিক আপনি ইন্স্যুরেন্স আর আনবেন না, কারণ আপনার প্রোডাক্ট যদি কোনো কারণে লস হয় পুরো আপনার লস হয়ে যাবে না। এটা কম্পেনসেশন পাওয়ার জন্য ওরা কি করে, আমি যদি বলি একটা কার আপনি ধরেন কিনছেন কত 40 লক্ষ টাকা, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট সবগুলো মিলে আরো 10 লক্ষ টাকা নেয়, সবগুলো অ্যাড করে বাংলাদেশে আনতে এটা আপনার কত টাকা হয়ে গেছে স্যার? 50 লাখ টাকা হয়ে গেছে, রাইট? কত টাকা হয়ে গেছে দেখেন এখন? 50 লাখ টাকা হয়ে গেছে কিনা দেখেন তো স্যার। এই যে সবগুলো মিলে কত হলো? 50 লাখ টাকা হলো, ফাইন। কাস্টম ডিউটি, যেটাকে আমরা ইম্পোর্ট ডিউটি বলে থাকি, দিতে হবে কত পার্সেন্ট আপনার? 25%। বাংলাদেশের মধ্যে যখন আপনি এটা আরেকটু বাড়িয়েছে মনে হয় এখন, বাট মিনিমাম আগে ছিল কত পার্সেন্ট? সাপ্লিমেন্টারি ছিল 200%। প্রতিটা লাক্সারিয়াস গুডসের উপর কত পার্সেন্ট? 200%। তারপর দেখেন ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যাট থাকবে কত? 15%। এখন প্রথমে যখন আপনি এটাকে হিসাব করবেন, প্রথম আমার হিসাব করতে হবে কিসের? দেখে তো কাস্টম ডিউটি। এক কাস্টম ডিউটিটা সবসময় আপনার যে একটা পারচেস প্রাইস আছে পারচেস প্রাইসের উপর হবে। তাহলে যদি পারচেস প্রাইসের উপর হয় তাহলে আপনি দেখেন আমার সিআই ভ্যালু কত আছে? সিআই ভ্যালু আসে 50 লাখ। এখন দেখেন 50 লাখে 25% করলে আপনার কথা 12,50,000 টাকা, ফাইন। আমার প্রথম যেটা করছি এখানে কাস্টম ডিউটি হিসাব করছি, কাস্টম ডিউটি পেয়েছিলাম কত দেখেন? 12,50,000। এখন 12,50,000 পর আমার হিসাব করতে হবে অ্যাসেসেবল ভ্যালু ফর এসডি এন্ড ভ্যাট। এখন আপনার মাইন্ডে কোয়েশ্চেন থাকতে পারে,
স্যার অ্যাসেসেবল ভ্যালু জিনিসটা কি? আমি যদি আপনাকে ইন শর্ট বলি, আপনি একটা গুডস কিনছেন, কিনা মূল্য কত টাকা স্যার? কিনা মূল্য কত টাকা? 50,000 টাকা। এটার উপর আপনি কি অ্যাড করবেন? ব্যাট অ্যাড করবেন। ব্যাট অ্যাড করার পরেও ইভেন আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে আনতে পর্যন্ত যতটুকু কস্টিং থাকবে, যে ভ্যালুটা হচ্ছে, এটাকে বলতেছেন আপনি কি অ্যাসেসেবল ভ্যালু, যেটাকে আমরা এখানে বলি। ঠিক আছে, এটা অ্যাড এই জন্য আমরা আগে ব্যাটটা অ্যাড করলাম। ব্যাটটা অ্যাড করার পর আমার যেটা 50 লক্ষ টাকার জিনিস ছিল বা 50 লক্ষ টাকার যে কার্ডটা ছিল, এটার সাথে ব্যাট অ্যাড করার পর আমার অ্যাসেসেবল ভ্যালু কত হয়েছে দেখুন তো এখন। এদিকে 50 লক্ষ টাকা, এখানে 12,50,000 টাকা, তার মানে কত হয়? 62,50,000 টাকা হয়ে গেছে। এখন আপনি যে সাপ্লিমেন্টারি ডিউটি দেখবেন, এখানে দেখেন সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টারি ডিউটি স্যার সব সময় ধরতে হয় কিসের উপরে? আপনার অ্যাসেসেবল ভ্যালুর উপরে। কি বলছি বলেন? অ্যাসেসেবল কিসের উপরে? ভ্যালুর উপরে। এখন আপনি যদি নাই জানেন সাপ্লিমেন্টারি ডিউটি, আপনি একটা ভুল করার জায়গা আছে। অনেকে কি করে জানেন? উল্টো পাল্টা করে ফেলে। লাইক কাস্টম ডিউটি না ধরার আগে আপনি যদি এখন মনে করেন সাপ্লিমেন্টারি ডিউটিটা যদি ধরে ফেলেন, সেটা পুরো ম্যাথ ভুল হয়ে গেছে। এই জন্য বলছি, আপনার সাপ্লিমেন্টারি যে একটা ডিউটি আছে বা ভ্যালু আছে, এটা সবসময় ধরতে হবে কিসের উপরে? অ্যাসেসেবল ভ্যালুর উপরে। অ্যাসেসেবল ভ্যালু আমরা হিসাব করে অলরেডি দেখাইছি। এখন দেখেন আমার অ্যাসেসেবল ভ্যালুটা কত স্যার? 62,50,000 টাকা, যেটা আমি 50 লক্ষ টাকা দিয়ে কিনছি। আমার সিআই ভ্যালু ছিল কত? 50 লক্ষ টাকা। এটার উপর কাস্টম ডিউটি দিলাম 12,50,000 টাকা। দুইটা অ্যাড করার পরে আমার মূল টাকা হলো 62,50,000 টাকা। এটা আমার জন্য অ্যাসেসেবল ভ্যালু। এটা যখন হয়ে যাবে, এরপর এটার উপর 20% দেয়। 20% দিলে কত হয় দেখেন? 200%, সরি, 200% দিলে কত হয় দেখেন? 62, মানে এক কথায় ডাবলে ডাবল, 1,25,00,000 টাকা হয়ে যায়। অর্থাৎ যেটা ভ্যাট দেওয়ার পর আমার কাছে যে প্রাইসটা এক্স্যাক্টলি হয় কত? 62,50,000। এটা এখন এসডির কারণে বা সাপ্লিমেন্টারি ডিউটির কারণে, ওই যে এক্সট্রা ভাবে ডিসকারেজ করার জন্য এডিশনাল আপনাকে আরো সরকার ভ্যাট অ্যাড করতেছে, যাতে আপনি এই জিনিসটি না কিনেন। আপনি নর্মালি 62,50,000 টাকা জিনিসটা আনতে পারতেন, কিন্তু সরকার আরো কি দিচ্ছে আপনারা? ডিসকারেজ করতেছে, 200% দিচ্ছে। তাহলে 1,25,00,000 টাকা হলো। এখন আবার দেখেন 1,25,00,000 টাকা, এটা ঠিক আছে। এখন আপনার আবার কি আছে? ওই যে ব্যাট একটা থেকে গেছে না? ব্যাট সব সময় আপনার ধরতে হবে কিসের উপর দেখেন? অ্যাসেসেবল ভ্যালুর উপরে। কাস্টম ডিউটি দেওয়ার পর যেটা থাকবে এটার উপর আপনি কি করবেন? ধরবেন। তাহলে এটার উপর আপনার ভ্যাট আসে কত দেখেন তো? 9,37,500 টাকা। এবার আপনি টোটাল শুধু ট্যাক্স হিসাব করেন। একটা জিনিস দেখেন, কাস্টম ডিউটি পাইছেন কত? 12,50,000। সাপ্লিমেন্টারি ডিউটি পাইছেন কত? 1,25,00,000 টাকা। ব্যাট দিয়েছেন কত? 9,37,500 টাকা। শুধুমাত্র 50 লক্ষ টাকার একটা জিনিস আনতে আপনার টোটাল ট্যাক্স পড়তেছে কত দেখেন? 1,46,87,500 টাকা। এটার সাথে আবার কোনটা অ্যাড করেন স্যার? এই সামান্য টাকা এটা অ্যাড করেন, 50,000 অ্যাড করেন। কত গুণ পড়ে যে আপনি চিন্তা করে দেখছেন? কত টাইমস হাই হয়ে যাচ্ছে? এটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। এটা মূলত কেন করা হয়? এটা করা হয়, সামারিটা একটু আমি আপনাকে দেখিয়ে দিই। In this example, the supplementary duty alone, BDT কত? 12.5 million is much higher than the CI value of the car. এটা যে একটা লিখিত মূল্য বা ভ্যাট দিয়ে কাস্টম ডিউটি দেওয়ার পর যে একটা মূল্য থাকে, এখান থেকে ভাই এটা অনেক বেশি। এটা কেন করা হয়? This is because the government uses SD বা সাপ্লিমেন্টারি ডিউটিটা ব্যবহার করে to discourage import of luxury or harmful goods, বিলাসজাত দ্রব্য এবং ক্ষতিকর, যেমন ধরেন টোবাকো, অ্যালকোহল, তারপর কি আছে, হায়ার এন্ড ভেহিকলস এন্ড জেনারেট রেভিনিউ। এই সকল যেগুলো হাই লেভেলে থাকে, এগুলোকে আমরা মূলত কি স্যার? ডিসকারেজ করার জন্য সরকার এভাবে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লাই করে থাকে। আশা করি টাইপস অফ ভ্যাট নিয়ে ইনশাআল্লাহ আমাদের ভালো একটা আইডিয়া হয়ে গেছে। এখানে শুধু আপনার এই তিনটা ভাই বুঝলে আপনার মোটামুটি হয়ে গেছে। আপনাদের বেসিকের সমস্যার কারণে আপনার মূলত স্যার ম্যাথের মধ্যে একটু বুঝতে অসুবিধা। এই তিনটা ভ্যালুয়ার ট্যাক্স জিনিসটা কি, আমরা যে নর্মাল 15 বা 150, সবচেয়ে বেশি ম্যাথ আপনি এটাতে করবেন। টার্ন ওভার ট্যাক্স এটা তেমন আসবে না, সাপ্লিমেন্টারি ডিউটি ম্যাথ আপনি করবেন। এখন যদি এটা হয়ে যায়, আপনার জানতে হবে আমার এখানে কি কি টাইপসের কোয়েশ্চেন আসবে। আমি এগুলো আপনাকে সিরিয়ালি করাবো ইনশাল্লাহ। তবে আপনার জানতে হবে আমার এখানে টোটাল 3 ধরনের কোয়েশ্চেন আসবে। এখন একটা সাপ্লিমেন্টারি করালাম, এটা অনেকটা এটার মধ্যে ক্যালকুলেশন অফ ভ্যাট এন্ড নেট ভ্যাট ভ্যালু। এটা ইনপুট ভ্যালু জিনিসটা কিরকম? আপনি যখন ইনপুট করবেন, ইনপুট ডিউটির উপর আমরা কেমন জিনিসটা বের করব। মানে একটা ইনপুট ডিউটি আনার পর ভ্যাট দিবেন, এটার সাথে সেলস করবেন, সেলসের উপরে আবার একটা ভ্যাট আপনি নিজে রিসিভ করবেন।
রিসিভ করার পরে যে আউটপুট ব্যাট থেকে ইনপুট ব্যাট মাইনাস করার পরে গভর্নমেন্টকে আপনার কত টাকা ব্যাট পে করতে হয়, এই জিনিসটা এখানে আসবে। এটা 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 একটা ফরম্যাট দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা ফরম্যাট দেখাই দেখে আমি আপনাকে ম্যাথ করালে হয়ে যাবে। ক্যালকুলেশন অফ ভ্যালু কস্ট শিট, এখানে যেটা ক্যালকুলেশন অফ ভ্যালু বলতে এখানে আমি মূলত ভ্যাটের ভ্যালুটাকে মিন করছি স্যার। এখানে যেটা ভ্যালু আছে এটা হচ্ছে ক্যালকুলেশন অফ ভ্যাটের ভ্যালু, ভ্যাটের যে একটা মূল্য আছে এটাকে আমরা এখানে হিসেবে, তবে কিসের উপরে, কস্ট শিটের উপরে। কস্ট শিটটা কিরকম, এটা হচ্ছে ইম্পোর্টার বেসড, দেখছেন এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বেসড বা প্রোডাকশন বেসড, হচ্ছে প্রোডাকশন বেসড। যেমন আমরা তো শুধুমাত্র প্রোডাক্ট প্রডিউস করি না স্যার, আমরা ইম্পোর্টও করি দেন সেলও করি, তাই না? এখানে যেটা দেখানো হবে উৎপাদনমুখী প্রতিষ্ঠানরা সকল কস্টের সাথে ভ্যাটকে কেমনে অ্যাড করে, এটাতে আমরা শিখবো একজন ইম্পোর্টার তার কৃত পণ্যের সাথে ভ্যাটকে কেমনে অ্যাড করে, আর ভ্যাট রিলেটেড জার্নাল একটা ফরম্যাট দিব। এখানে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন একটা ফরম্যাট দিব আগের মতো স্যার। এখানে আমি 3টা ফরম্যাট যদি বলি, আমি আগামী যেটা ইনশাল্লাহ প্রথম ক্লাস নিব এই ফরম্যাটটা নিয়ে ডিসকাস করবো, এই ফরম্যাটের উপর ম্যাথ করাবো। এই যে সিরিয়াল যখন শেষ হবে এরপর আমি কস্ট শিটের উপরে ম্যাথ ফরম্যাট দিব, ম্যাথে আসবো। তারপর ব্যাট 11 জার্নাল, আপনারা যারা অনেকে আমার একদম প্রথম ভিডিও ব্যাট 11 জার্নাল প্রথম চ্যাপ্টারে যারা জার্নালটা ফরম্যাট আমি ওখানে দিয়ে রাখছি, কারণ ওখানে দিয়ে রাখছি ওখানে ম্যাথ কেন প্র্যাকটিস করেনি, কারণ ম্যাথ প্র্যাকটিস আপনার এখানে এমনি করতে হবে স্যার, এই জন্য আমি ওটা ডাবল করে নিই। এখানে এসে ওই ফরম্যাট অনুসারে ম্যাথগুলো প্র্যাকটিস করে দিব। আশা করি ইনশাল্লাহ আজকের বেসিক সেশনে কার কোনো সমস্যা হওয়ার কথা নয়, এতটুকু ভালো করে দেখে নিবে। আর কিছু নোট দিছি, কি নোট টেকনিক বলছিলাম কেমনে 15 বা 115 হবে, আর কখন সরাসরি 15%, এগুলো ম্যাথও দেখাই দেবো, বাট এক জায়গায় নোট করে ফেলবেন দয়া করে। আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আগামী ক্লাস আপনার সরাসরি এটা দিয়ে শুরু করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।